আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলকে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা? না ম্যাডাম, ক্লিয়ার আছে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি। আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলকে আমাকে আবারও একটা ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ক্লাসটা আসলে আমার সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমি খুব কমন একটা সিম্পটম যেটা আমরা পরীক্ষার সময় খুব কমনলি ফেস করি এবং আমাদের দেখা যায় যে লং কেসে বিশেষ করে ফাইনাল প্রফ থেকে শুরু করে মেডিসিনের ফাইনাল প্রফ থেকে শুরু করে এফসিপিএস এমডি প্রতিটা পরীক্ষায় দেখা যায় লং কেসে রেসপিরেটরি সিস্টেমের কোনো না কোনো পেশেন্ট আমরা পাই এক্সামিনেশন করার জন্য। লং কেসে একটা না একটা কেস থাকে বা শর্ট কেসেরও থাকে এবং সেজন্য রেসপিরেটরি সিস্টেমের যখন একটা পেশেন্টের আমরা হিস্ট্রি নেই, হিস্ট্রি নেওয়ার আগে যদি আমি সিমটমগুলো জানি যে রেসপিরেটরির একটা পেশেন্ট এই কমপ্লেন করলে আমরা চিন্তা করব যে তার প্রবলেমটা রেসপিরেটরি সিস্টেমে কোনো ডিজিজে হবে। সে কারণে রেসপিরেটরি সিস্টেমের শুধু প্রবলেমগুলো নিয়ে আমি চিন্তা করলাম যে একটা ক্লাস নেওয়া যেতে পারে যাতে আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাপারগুলো একটু ইজি হয়। আচ্ছা, প্রথমে আসি রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমার খুব ইজি পড়া আজকে, আসলে তেমন কঠিন কিছু না। একটু মেমোরাইজ করে না আর কি আমাদের নিজেদের পড়াগুলো। আমরা সবাই ডেভিডসনের যখন বইটা প্রথম খুলি রেসপিরেটরি সিস্টেমের চ্যাপ্টারটা খুললে প্রথমে কিছু একটা ছবি চলে আসে। সেই ছবি অনুযায়ী এক্সামিনেশনের কিছু পার্ট দেওয়া থাকে। একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে তার হ্যান্ড থেকে শুরু করে টো পর্যন্ত কোন কোন জায়গায় রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হলে আমরা এক্সামিনেশন কী করব সেই ছবি একটা চলে আসে। তারপর আসে আমাদের বইয়ের কিছু অ্যানাটমি এবং নেক্সট চলে আসে সিমটম ইনভেস্টিগেশন অ্যান্ড সিমটম। তারপর গিয়ে আমার ডিজিজটা শুরু হয়। কাজেই একটা সিস্টেম পড়ার আগে অবশ্যই সেই সিস্টেমের কী কী সিমটম আছে সেটা জেনে যদি আমরা পড়াটা শুরু করি তাহলে আমাদের পড়াটা অনেক ভালো হবে এবং পড়াটা মনে থাকবে এবং পরীক্ষার সময় আর হ্যাপাজার্ড লাগবে না। তো প্রথমে যদি জানি যে রেসপিরেটরি সিস্টেমের সিমটম হিসেবে হয়তোভাবে চিন্তা করে কখনো পড়া হয় না, তো প্রথমে চিন্তা করে যে কি কমপ্লেন করতে পারে। সবচেয়ে কমন কমপ্লেন হচ্ছে সবগুলোই কমন, তবে বেশি যেটা বলে একটা বলে শ্বাসকষ্ট, মানে রেসপিরেটরি ডিস্ট্রেস। পেশেন্ট বললো আমার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা আরেকটা কমন পেশেন্ট যেটা বলে কাশি। কাশি নিয়ে যে কত কিছু আছে, কত কথা আছে, এবং শুধুমাত্র কাফের হিস্ট্রিটা যদি আমরা ভালোভাবে নিতে পারি, শুধু হিস্ট্রি দিয়েই কিন্তু অনেকটা ডায়াগনোসিস করে ফেলা সম্ভব। অ্যাটলিস্ট প্রফেশনাল ডায়াগনোসিসটা পৌঁছানো সম্ভব। তো কাফের পর আসছে কাফ, ব্রেথলেসনেস, হুইজ, হেমোপ্টাইসিস, চেস্ট পেইন অ্যান্ড আদার্সের মধ্যে আছে আমার ক্লাবিং। অনেক সময় পেশেন্ট হর্সনেস অফ ভয়েসে কমপ্লেন করে। দেন ওয়েট লস অ্যান্ড স্লিপিনেস, মানে ডে টাইম সমনোনেস যেটা বলি, সেটাকে আমরা আবার ডিটেলসে আসবো। আবার একটু মনে রাখি, প্রথম সিমটম হচ্ছে কাফ, দেন রেসপিরেটরি ডিস্ট্রেস অর ব্রেথলেসনেস অর ডিজনিয়া অ্যান্ড হুইজ, হেমোপ্টাইসিস, চেস্ট পেইন অ্যান্ড আদার্সের মধ্যে ক্লাবিং, হর্সনেস অফ ভয়েস, ওয়েট লস অ্যান্ড স্লিপিনেস। আরও কিছু সিমটম আছে, সেগুলো আমাদের পরবর্তী স্টেপে চলে আসবে। এখন সবচেয়ে কমন সিমটম যেটা বলছিলাম কাফ। যে কাফ আমরা সবাই কাশি দিই, তো কাশির সংজ্ঞা কি কখন আমরা পড়েছি? কাশি সংজ্ঞাটা হচ্ছে যে কাফ ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট সিমটম অফ রেসপিরেটরি ডিজিজ and is caused by stimulation of sensory nerves in the mucosa of the pharynx, larynx, trachea and bronchi. এটা একটা সেন্সরি স্টিমুলেশন। যখন আমার ল্যারিংস বা ফ্যারিংস মানে রেসপিরেটরি ট্রাক্টে কোনো স্টিমুলাস দিয়ে ইরিটেটেড হবে, তখনই আমরা একটা কাশি দিই। কাজেই এটা একটা সেন্সরি সিস্টেমের স্টিমুলেশনের কারণে কাশিটা হয়। দেন কাশির ক্ষেত্রে শব্দটা কেন হয়? শব্দটা হচ্ছে ইন্সপিরেশন ইজ ফলোড বাই অ্যান এক্সপিরেটরি ইফোর্ট এগেইনস্ট এ ক্লোজড গ্লটিস। আমরা শ্বাস নিলাম, তো ফোর্সফুলি একটা এক্সপিরেশন হলো। তো গ্লটিসটা যখন ক্লোজ থাকে, সেই যে একটা বের হওয়া যে শব্দ, এই কারণে কাশির একটা শব্দ হয় এবং রিফ্লেক্সলি আমার যদি কোনো ফরেন পার্টিকেলস থাকে বা কোনো ইরিটেন্ট থাকে, সেটা বের হয়ে চলে আসে। ইউজুয়ালি ইট ইজ ট্রিগার্ড বাই প্যাথোলজি এট এনি লেভেল অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি, মানে আপার এয়ারওয়ে থেকে শুরু করে লোয়ার এয়ারে, লার্জ এবং স্মল এয়ারে যে কোনো জায়গায় কোনো প্যাথোলজি থাকলে ইরিটেশন হয়ে কাশিটা তৈরি হতে পারে। নেক্সট আসে কাশির কারণ কি? কারণ আমরা আমি ডেভিডসন বইটাকে আসলে খুব পছন্দ করি এবং ডেভিডসন থেকেই সব কিছু বলার চেষ্টা করি যাতে সবার জন্য সুবিধা হয়। ডেভিডসনে একটা বক্স আছে এরকম কাশির একটা কারণ দিয়ে, কখনো আমরা হয়তো ডিটেলসভাবে পড়া অনেকেরই মানে আরও ভালোভাবে হয়তো পড়া আছে। তো আমরা যদি অ্যানাটমি অনুযায়ী কারণগুলো চিন্তা করি তাহলে পড়াটা মনে থাকবে। যেমন একটা হচ্ছে ফ্যারিংস।
common cause post nasal drip and clinical features history of chronic rhinitis. পোস্ট নেজাল ড্রিপ কথাটা যদি জিজ্ঞেস করি অনেকে যে পোস্ট নেজাল ড্রিপ বলতে কি বোঝায়, অনেকে হয়তো আনসারটা দিতে পারবে না, আবার অনেকে পারবে। তো পোস্ট শব্দটাকেই তার মাঝেই কিন্তু আনসারটা আছে। এটা হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ, মানে যাদের ক্ষেত্রে ক্রনিক রাইনাইটিস থাকে তাদের সবসময় একটা ফিলিংস হয় যে পিছনে মিউকোজাল একটা সিক্রেশন হচ্ছে। তো মিউকোজাল নেজাল নেজাল ক্যাভিটি পেছন দিয়ে সবসময় মনে হচ্ছে যে মুখের মধ্যে একটা মনে হবে যে উপর থেকে একটা সিক্রেশন পড়ছে। তো পোস্ট নেজাল ড্রিপ সবসময় ড্রিপের মতো মনে হবে কিছু না কিছু পড়ছে, কিছু না কিছু পড়ছে, মিউকাস সিক্রেশন। যাদের ক্রনিক রাইনাইটিস থাকে তাদের ক্ষেত্রে এই হিস্ট্রিটা পেশেন্ট বলবে যে সবসময় মনে হয় কাশি কাশি হচ্ছে, কাশি পড়ছে উপর থেকে। সো এই জন্য এটাকে বলা হয় পোস্ট নেজাল ড্রিপ। তারপর ল্যারিংস, ল্যারিংস খুব কমন অ্যাকুট ভাইরাল ইনফেকশন না হয়, যেমন আমরা বলি গলা ভেঙে যায়, যেমন ফুসফুসে কাশি, গলা ভেঙে গেছে, ল্যারিঞ্জাইটিস। তারপর টিউমার যদি কোনো থাকে, হুপিং কফ, ক্রপ, ইউজুয়ালি ভয়েস অর সোয়ালিং অল্টার্ড, হার্শ পেইনফুল কাফ। ল্যারিঞ্জাইটিস হলে কিন্তু এটা অনেক পেইনফুল, এবং দেখা যাবে যে যখন আমাদের এরকম গলা ভেঙে আমরা বলি বাংলা ভাষায়, তখন কাশি দিলে কেমন মনে হচ্ছে যে গলাটা ছিঁড়ে যাচ্ছে। যে ল্যারিঞ্জাইটিস কিন্তু একটা পেইনফুল কন্ডিশন এবং খুব ভালো রেসপন্স করে স্টেরয়েডে। তারপর আসি ট্রাকিয়া। ট্রাকের যে ইনফ্লামেশন হয় ট্রাকাইটিস, এখানেও কাশি হবে, রেট্রোস্টানাল পেইন উইথ কাফ। আমরা অনেক সময় পেশেন্ট বলে যে কাশি দিলে বুকের মাঝখানে ব্যথা করে, জ্বর আছে, কাশি আছে এবং কাশি দিলে বুকের মাঝখানে ব্যথা করে, আর কোথাও ব্যথা করে না। তো বুকের মাঝখানে ব্যথা করে তার মানে কি ট্রাকিয়া, সেন্ট্রাল এয়ারে যেখানে, সেই ট্রাকিয়াতে ইনফ্লামেশন হয়েছে, দ্যাট মিনস ট্রাকাইটিস। তারপর আসি ব্রঙ্কাই। ব্রঙ্কাই আমরা জানি যে স্মল এয়ারে যে ডিজিজগুলো থাকে এবং এয়ারে অবস্ট্রাকশন যেসব ক্ষেত্রে হয়, যেমন ব্রঙ্কাইটিস। তারপর আসি সিওপিডি, অ্যাজমা, ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার। মানে মেইনলি ব্রঙ্কাসিটি প্রবলেমগুলোর কারণে কাশি হয়, সেইগুলোকে আমরা ক্রনিক ইনফ্লামেশন হলে এরকম হতে পারে, যেমন অ্যাজমা, সিওপিডি, ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিস। ঠিক আছে, নেক্সট আসে ক্লিনিক্যাল ফিচার কি হয়। ব্রঙ্কাইটিস ক্ষেত্রে ইউজুয়ালি ড্রাই হতে পারে, বাট যদি ইনফেক্টিভ হয় সেক্ষেত্রে প্রোডাক্টিভও হতে পারে। অ্যান্ড অ্যাজমার ক্ষেত্রে কীভাবে ডিফারেন্সিয়েট করবো, অ্যাজমাতে কাশিটা ইউজুয়ালি ড্রাই হবে, ওর্স অ্যাট নাইট। অ্যান্ড ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিসও তাই, অনেকটা অ্যাজমার মতোই, বাট এয়ারওয়ে হ্যাপারি অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট। যেমন ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিস বডিতে ইওসিনোফিল কাউন্ট বেশি থাকবে, সেই কারণে ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমার ক্ষেত্রে আলাদা একটু সিমটমটা আলাদা করতে পারি এইভাবে। অ্যাজমার একটা টিপিক্যাল হিস্ট্রি থাকে এবং অ্যাজমার একটা প্রিসিপিটেন্ট ফ্যাক্টর থাকতে হবে, যেটা ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিসে থাকে না। তারপর আসি লাং ক্যান্সার। লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পারসিস্টেন্ট একটা কাশি হয় এবং অনেক সময় হেমোপটাইসিস থাকতে পারে। ঠিক আছে, নেক্সট লাং প্যারেনকাইমা, মানে লাংসে প্যারেনকাইমা যখন ইনভলভ হবে। প্যারেনকাইমা কোথায় কোথায় ইনভলভ হয়, যেমন নিউমোনিয়াতে ইনভলভ হয়, টিউবারকুলোসিসে ইনভলভমেন্ট হয়, তারপর ব্রঙ্কাইটিসে হয়, অ্যান্ড পালমোনারি ইডিমাতে হয়, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিসে হয়। তো লাং প্যারেনকাইমার এই কারণগুলোতে আমরা কাশি পাই। তো আলাদা কিভাবে করব, টিউবারকুলোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি প্রোডাক্টিভ কাফ হয়, একটা হিস্ট্রিটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। পেশেন্টের অনেক দিন ধরে জ্বর থাকবে, ইভিনিং রাইজেও টেম্পারেচার থাকবে, পেশেন্টের কন্ট্যাক্ট উইথ টিবি, পেশেন্টের সাথে একটা হিস্ট্রি থাকবে, তারপর পেশেন্টের ওয়েট লস থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে। এই হিস্ট্রিগুলো দিয়ে এবং সাথে যদি প্রোডাক্টিভ কাফ থাকে, আমরা টিউবারকুলোসিস চিন্তা করতে পারি। নিউমোনিয়াতে ইনিশিয়াল একটা ড্রাই কফ থাকে, পরবর্তীতে প্রোডাক্টিভ কফ হয়। এবং নিউমোনিয়াতে যেটা হয়, নিউমোনিয়াতে দেখা যায় পেশেন্টের একটা জ্বর থাকে এবং খুব বেশি ডিলেড অনসেট হয় না। নিউমোনিয়াটা ইউজুয়ালি অ্যাকুট অনসেট এবং অল্প অল্প দিনের একটা হিস্ট্রি থাকে। টিবিতে যেরকম লং টার্ম হিস্ট্রি থাকে, নিউমোনিয়াতে হিস্ট্রিটা থাকে শর্ট হিস্ট্রি। তারপর আসে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি প্রোডাক্টিভ কাফ হয় এবং লার্জ ভলিউম কাফ হয়, অনেক বেশি পরিমাণে কাশি হয় এবং পোস্টার চেঞ্জের সাথে কাশিটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তারপর সে পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা ইউজুয়ালি ওপেন এট নাইট। ওপেন এট নাইট কেন বলেছে, যেটাকে বলা হয় যে অনেক সময় পেশেন্টের পারক্সিমাল নকটার্নাল ডিসনিয়া হয়। তো পেশেন্ট যখন শুয়ে থাকে, পেশেন্টের যদি এলভিএফ এর পেশেন্ট থাকে, পেশেন্ট প্রপড আপ হলে তেমন অসুবিধা হয় না, আর পেশেন্ট যখন শুয়ে থাকে দেখা যায় যে ব্লাড ভেসেল ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে লাংসে ইডিমার পরিমাণটা বেড়ে যায়, পালমোনারি ভেসেলস ইডিমার পরিমাণ বেড়ে যায়। তখন দেখা যায় পেশেন্টের শোয়ার পরে, অনেকক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে সে উঠে বসে যায় এবং কাশতে থাকে। কাজেই ওরসেনিং হয় পেশেন্ট যখন সুপাইন পজিশনে থাকে। তারপর ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, যেটাতে ড্রাই এবং ডিস্ট্রেসিং একটা কাফ হবে। অ্যান্ড আরেকটা প্রবলেম ছিল, যেমন ড্রাগ সাইড ইফেক্ট। কিছু কিছু ড্রাগ সাইড ইফেক্টের কারণে পেশেন্ট কাশি নিয়ে আসতে পারে। এর মাঝে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এসি ইনহিবিটর। দেখা যাচ্ছে যে পেশেন্ট অনেক ওষুধ খাচ্ছে, কোনোভাবেই তার কাশি কমছে না,
আমরা যে ড্রাগ হিস্ট্রিটা একটু ইভালুয়েট করি তখন দেখা যাবে যে হয়তো পেশেন্ট এসি ইনহিবিটর যেমন রেমিপ্রিল পাচ্ছে, এনারাপ্রিল পাচ্ছে। তো সেই ড্রাগগুলো বন্ধ করে দিলে দেখা যাবে এই কাশিটা কমে যাবে। এটা আসলে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। যখন কোনো কারণ খুঁজে পাবো না এবং সাথে পজিটিভ একটা ড্রাগ হিস্ট্রি থাকবে এসি ইনহিবিটর নেওয়ার জন্য, তখন আমরা এসি ইনহিবিটরটাকে কালপ্রিট ধরে পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। দেন অ্যাসপিরেশন ইউজুয়ালি গ্যাস্ট্রোইসিড রিফ্লাক্স ডিজিজ, মানে যেমন যাদের জার্ট থাকে, মানে গ্যাস্ট্রোইসিড রিফ্লাক্স সিমটম থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শুয়ে থাকলে তারা ইসোফেজাস স্ফিংক্টারটা লুজ থাকে, অনেক সময় অ্যাসিডিটি হয়, কন্টিনিউয়াস একটা রিফ্লাক্স হয়, হতে সবসময় একটা হার্টবার্ন থাকে এবং কাশি থাকে। অ্যাসপিরেশন এভাবে হতে পারে। আরেকটা ভাবে হতে পারে যে আনকনশিয়াস পেশেন্ট যদি অ্যাসপিরেট করে সেখান থেকেও কাশি হতে পারে। বা ওবেস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে জার্ডের পরিমাণটা বেশি থাকে, মানে গ্যাস্ট্রোইসিডাল রিফ্লাক্স ডিজিজ মোর কমন ইন ওবেস পেশেন্ট। তো ওবেস পেশেন্টদের ক্ষেত্রে এটাও একটা ক্রনিক কাফের কারণ হতে পারে। কাজে আমরা যে অ্যানাটমি অনুযায়ী চিন্তা করি যে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই প্রতিটা প্রবলেমের কারণে কিন্তু কাশি হতে পারে এবং সেটা আমরা কাশির প্যাটার্ন দেখে বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায়। নেক্সট আসি হিস্ট্রি অফ কাফ। হিস্ট্রি অফ কাফ দ্যাট মিনস আমরা যখন একটা হিস্ট্রি নিব, ডিউরেশন অফ দ্য কাফ, ডিউরেশন অনুযায়ী, যেমন যদি সাডেন অনসেট থাকে, সাডেন পেশেন্ট ভালো ছিল, সাডেন তার কাশি হচ্ছে, তো সাডেন অনসেট হলে ইউজুয়ালি দেখা যায় যে ফরেন বডি দিয়ে ইরিটেন্ট হয়ে কাশি হলো কিনা বা অ্যালার্জি কোনো এক্সপোজার হলো কিনা, সেক্ষেত্রে সাডেন অনসেট একটা কাফ থাকতে পারে। তারপর শর্ট ডিউরেশন হয়, যেমন নিউমোনিয়া বা অ্যাকুট ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অথবা অ্যাজমা, অ্যাকুট এক্সারবেশন অফ অ্যাজমা, সিওপিডি, এসব ক্ষেত্রে শর্ট ডিউরেশন একটা হিস্ট্রি থাকে। আর লং ডিউরেশন, যেমন এই অ্যাজমার ক্ষেত্রে একটা অ্যাকুট অ্যাটাক হলো, এই সিমিলার টাইপস অফ অ্যাটাক তার ফ্রিকুয়েন্টলি হবে, ডায়রেনাল ভ্যারিয়েশন থাকবে বা চাইল্ডহুড অনসেট থাকবে। সেক্ষেত্রে আমরা এই সেম টাইপ অফ অ্যাটাক যদি ফ্রিকুয়েন্টলি হয় তাহলে আমরা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজগুলো চিন্তা করতে পারি, যেমন অ্যাজমা, সিওপিডি, যখন মেইনলি যখন এক্সারবেশনটা হয়। তারপর আসি ডিউরেশন অফ দ্য কাফের মধ্যে আরেকটা হতে পারে যে লং ডিউরেশন অফ কাফ, যেমন টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েক্টেসিস, তারপর লাং ক্যান্সার, এসব ক্ষেত্রে ডিউরেশনটা অনেক বেশি থাকে। আচ্ছা, তারপর ওয়েদার ইট ইজ প্রেজেন্ট এভরিডে, মানে প্রতিদিন হয় কিনা। প্রতিদিন হয়, বিশেষ করে যেমন স্মোকার্স খাও, তারা সবসময় এটা কাশি দেয়। তারপর সিওপিডি, তারপর লাং ক্যান্সার পেশেন্ট প্রতিদিনই কাশি দিচ্ছে। আবার অ্যাজমাতে যেটা হয় প্রতিদিন নাও হতে পারে, পেশেন্ট একটা অ্যাকুট এক্সারবেশন হলো, পেশেন্ট ইনহেলার নিল, পেশেন্ট ভালো থাকলো, তারপর আবার কোনো অ্যালার্জি দিয়ে, অ্যাটপি দিয়ে তার যদি অ্যাটাক হয় তখন সে আবার কাশি দিতে পারে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে, ইজ ইট ইরেজিস্টেবল অর পেশেন্ট ডেলিবারেটলি টু ক্লিয়ার এ পারসিভড অবস্ট্রাকশন। ইরেজিস্টেবল মানে পেশেন্ট কোনোভাবেই তার কাশি থামাতে পারছে না, যেমন একটা সাডেন একটা ইরিটেন্ট গিয়ে কাশি হচ্ছে, যেমন বোভাইন কাফ, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ পলসে যদি হয়, পেশেন্ট কন্টিনিউয়াস কাশতে থাকে। তারপর যদি দেখা যায় যে কোনো ফরেন বডি ঢুকলো, পেশেন্ট কন্টিনিউয়াস কাশি দিয়ে সেটা এক্সপাল করার চেষ্টা করে। অথবা ডেলিবারেটলি টু ক্লিয়ার এ পারসিভ কাফ, মানে পেশেন্ট ইচ্ছা করে একটু কাশি দিল, যেমন পোস্ট নেজাল ড্রিপ, পেশেন্টের একটু ইরিটেশন হলো সেটা কাশি দিল। কাজে এটা ইরেজিস্টেবল কিনা বা পেশেন্ট ডেলিবারেটলি কাশি দিচ্ছে কিনা। দেন হোয়েদার ইট প্রডিউসেস স্পুটাম, মানে কাশির সাথে আমরা খুব কমন একটা হিস্ট্রি যে এটা কি ড্রাই কফ নাকি প্রোডাক্টিভ কফ। প্রোডাক্টিভ কফ যদি হয় সেক্ষেত্রে প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে মানে স্পুটামটাকে আমার অ্যানালাইসিস করতে হবে, মানে স্পুটামের কালার কেমন, কনসিস্টেন্সি কেমন, কখন হয়, তারপরে কতটুকু পরিমাণে হয়, সবগুলোই আমাকে হিস্ট্রি নিতে হবে। কারণ এই স্পুটামের প্রোডাক্টিভ কাফ এটা যেমন কারণ আছে, ঠিক তেমনি প্রোডাক্টিভ কাফের ধরন দেখে, মানে স্পুটামের ধরন দেখে স্পেসিফিক ডায়াগনোসিস করা সম্ভব। তারপর এনি ট্রিগার্স, মানে কাশি যে দিচ্ছে পেশেন্ট তার কোনো ট্রিগার ফ্যাক্টর আছে কিনা, ধরুন কোল্ড এয়ারে গেল কাশি শুরু হয়ে গেল, সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাজমা হিসেবে ধরে নেব। তারপর ডিউরিং এক্সারসাইজের ক্ষেত্রে যেমন অ্যাজমা, সিওপিডি দুটোর ক্ষেত্রে কাশি এক্সারবেট করতে পারে। তারপর সাচ ডিউরিং সোয়ালিং, মানে পেশেন্ট কিছু খাচ্ছিল তারপর সাডেন কাশি শুরু হয়ে গেল, তো এটা হতে পারে পেশেন্টের খাবার মানে চকিং হয়ে বা ফরেন বডি ঢুকে গিয়ে কাশিটা হতে পারে। নেক্সট আসি স্মোকিং হিস্ট্রি। স্মোকিং হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্মোকারদের ক্ষেত্রে কাশি একটা হচ্ছে ক্রনিক স্মোকার্স কফ, তারপর সিওপিডি একটা ইম্পর্টেন্ট কারণ, তারপর লাং ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্মোকিং একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। কাজে এই হিস্ট্রিগুলো নিয়ে আমি কাশির ধরন থেকে কাশিটাকে আইডেন্টিফাই করতে পারি, মানে মেন কারণ আইডেন্টিফাই করতে পারি। নেক্সট এখানে একটা ছবি দিয়েছি, মানে পেশেন্টের সাডেন অনসেট অফ কাফ, সে গলা ধরে খক করে কাশছে, ধরে নিব যে এটা ফরেন বডি হওয়ার সম্ভাবনা আছে। এখন আসি অ্যাসোসিয়েটেড ক্লিনিক্যাল ফিচার্স, মানে কাশির সাথে আমার হুইজ আছে কিনা, হার্টবার্ন ও রিফ্লাক্স আছে কিনা,
ভয়েস চেঞ্জ আছে কিনা, ড্রাগ হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো আমাকে এক্সক্লুড করে নিতে হবে। ঠিক আছে, হুইজ যদি থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে ইট মে বি এ প্রেজেন্টেশন অফ অ্যাজমা। তারপর হার্ট বার্ন যদি থাকে কাশির সাথে, যে শুলে কাশি হয়, পেশেন্টের বুক জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে যার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স একটা কজ হতে পারে। তারপর পেশেন্ট বলবে যে অনেকদিন ধরে কাশি, তার হঠাৎ করে ভয়েস চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস হর্সনেস অফ ভয়েস হয়েছে। তো সেক্ষেত্রে ল্যারিঞ্জিয়াল কজ, মানে দ্যাট মিনস একটা হচ্ছে যে অ্যাকুট অনসেট অফ কাফ সাথে হর্সনেস অফ ভয়েস, সেক্ষেত্রে আমরা ল্যারিঞ্জাইটিস চিন্তা করতে পারি। তারপর হচ্ছে ক্রনিক কাফ এবং ক্রনিক ল্যারিঞ্জিয়াল, ক্রনিক ভয়েস চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ লসে চিন্তা করতে পারি বা ক্যান্সার চিন্তা করতে পারি। তারপর ড্রাগ হিস্ট্রি, যখন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, পেশেন্টকে আসতেছে, তখন আমাদেরকে অবশ্যই পেশেন্টের ড্রাগগুলো ইভালুয়েট করতে হবে। তো আগেই বলেছি যে এসি ইনহিবিটর, দ্যাট মিনস মোস্ট কমনলি রামিপ্রিল, অ্যানারাপ্রিল, ক্যাপটোপ্রিল, এগুলো আমার এসি ইনহিবিটরের মাধ্যমে ক্রনিক কাফ বা ড্রাই কাফ একটা হতে পারে। দেন স্পুটামের ক্যারেক্টারিস্টিক্স, স্পুটামের ক্ষেত্রে আমরা একটা ছবি দিয়ে আমি পরে দেখানোর চেষ্টা করছি। স্পুটাম, যেমন স্পুটাম যদি সেরাস হয়, আচ্ছা আগে ছবিটাতে চলে যাই। এখানে একটা ছবি দেওয়া আছে, প্রথম ছবিটা, এই ছবিটা ডেভিডসন থেকে নেওয়া। যেমন সেরাস, এখানে পাতলা একটা কাশি, মানে তেমন কিছু না, মানে পিঙ্ক প্রদি, একটু পিঙ্কিশ পিঙ্কিশ। তো পিঙ্ক প্রদি মানে থিন থিন কনসিস্টেন্সি, এখানে থিন। সেরাস, প্রদি আর পিঙ্ক, এটা হয় পালমোনারি ইডিমাতে হতে পারে। হ্যাঁ, নেক্সট আসি মিকোপোরোলেন, ব্রঙ্কিয়াল আর নিউমোনিক ইনফেকশন, একটু রাস্টি কালারের মতো, মানে নিউমোনিয়া। দ্যাট মিনস রাস্টি কালারটা মেনলি পাওয়া যায় স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়াতে। তারপর হচ্ছে পুরুলেন্ট বা ইনফেক্টিভ কফ, যেমন একটা পাস পাস, তো এটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর নিউমোনিক ইনফেকশন, যেমন যেমন টিউবারকুলোসিস এরকম হতে পারে, বা ব্যাকটেরিয়া নিউমোনিয়াতে হতে পারে, লাং অ্যাবসেসে হতে পারে, ব্রঙ্কাইটিসে হতে পারে। মেইনলি লাং প্যারেনকাইমা যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে এরকম যদি ইনফেক্টেড থাকে এবং থিক পুরুলেন্ট সিচুয়েশন হতে পারে। নেক্সট আসি যে কাশির সাথে একটু রক্ত দেখতে পাচ্ছি, ব্লাড দেখতে পাচ্ছি, যে ব্লাড স্টেন স্পুটাম। ব্লাড স্টেন স্পুটামের ইম্পর্টেন্ট কারণ কি, আমরা প্রথমেই আনটিল প্রুভ আদারওয়াইজ আমাদেরকে অবশ্যই ক্যান্সার বা ম্যালিগন্যান্সিটা এক্সক্লুড করে নিতে হবে। তারপর হচ্ছে টিউবারকুলোসিস এবং ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস যেমন অনেকদিন ধরে ক্রনিক কাফ থাকে, পেশেন্ট সাডেন ড্রাই ব্রঙ্কাইটিস অনেক সময় এরকম হয়, যদি কোনো কারণে ব্রঙ্কাল ভেসেল সাডেন একটা ইরোশন হয়, সেক্ষেত্রে হিউজ পরিমাণে হিমোপটাইসিস হতে পারে। তারপর পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজমও কিন্তু হিমোপটাইসিস হয়। কাজেই আমাদের যখন কোনো পেশেন্টের কাশির কথা বলবে, তো তার স্পুটামটাকে অ্যানালাইসিস করেও আমরা কিন্তু ডিজিজটা সাসপেক্ট করতে পারি যে তার এই কাশির কারণটা কি। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা হিস্ট্রিটা প্রসিড করব। তারপর আসি যে সেরাস, পিঙ্ক অর ফ্রদি। সেরাস তো দেখালাম কেমন থিন একটা কনসিস্টেন্সি থাকে, পালমোনারি ইডিমাতে পাওয়া যায়। তারপর মিকোপোরোলেন্ট, ব্রঙ্কিয়াল অর নিউমোনিক ইনফেকশন। পুরুলেন্ট, গ্রিন অর ইয়েলো স্পুটাম, নিউমোনিয়া। ব্লাড স্টেইন হয় ক্যান্সার, টিউবারকুলোসিস, ব্রঙ্কাইটিস, পালমোনারি এম্বোলিজম। এখন আসি অ্যামাউন্ট পরিমাণে কেমন, যদি বলে যে সারাদিন ধরে অল্প অল্প করে কাশি হচ্ছে, আবার বলছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে লার্জ ভলিউম অফ কাফ পেশেন্ট কমপ্লেন করছেন, তো লার্জ ভলিউম অফ স্পুটাম ওভার লং পিরিয়ড সাজেস্ট ব্রঙ্কাইটিস। অনেক সময় ব্রঙ্কাইটিসে আমরা চেস্ট ফিজিওথেরাপি দিয়ে পোস্টাল ড্রেনেজ দিয়ে কাশিটা বের করে দিই, দেখা যায় হিউজ পরিমাণে কাশি বের হয়, তো সেটাকে আমরা বলি যে এটা ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি বেশি কমন। তারপর কাশির ধরনটা কেমন, ধরনের কথা বলেছিলাম যে বোভাইন কফ, মানে পেশেন্ট কাশতেছে কাশতে, কোনোভাবেই তার কাশি থামছে না, এবং আগে থেকে তার প্রিভিয়াস একটা হিস্ট্রি ছিল, ম্যালিগন্যান্সির মতো কনস্টিটিউশনাল সিমটম ছিল, যেমন পেশেন্টের অনেকদিন ধরে জ্বর, পেশেন্ট খেতে পারে না, অ্যানোরেক্সিয়া, নশিয়া আছে, এবং একই সাথে দেখা যাচ্ছে যে পেশেন্টের ওয়েট লস আছে এবং স্মোকার হিস্ট্রি আছে। এসব ক্ষেত্রে আমরা ম্যালিগন্যান্সি চিন্তা করতে পারি। ইউজুয়ালি ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনভলভমেন্ট হয়, বিশেষ করে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, তখন একটা কন্টিনিউয়াস ইরিটেশন হতে থাকে এবং পেশেন্ট কন্টিনিউয়াস কাশতে থাকে, এটাকে আমরা বোভাইন কফ বলি। কাজে এই প্যাটার্ন দেখেও কিন্তু আমরা ম্যালিগন্যান্সি সাসপেক্ট করতে পারি। এই ছবিটা ডেভিডসনের প্রথম পেজে আছে রেসপিরেটরি সিস্টেমের, আমরা আরেকবার দেখে নিব, মনে নিজের বইয়ে দেখলে জিনিসটা মাথায় ঢুকে যাবে এবং মনে থাকবে। তারপর আসি ডিউরেশন। ডিউরেশন, কাশির ডিউরেশনের ক্ষেত্রে যেমন সাডেন অনসেট আগে বলেছিলাম যে ফরেন বডি অ্যালার্জিক রিয়েকশন। তারপর আসি ওভার ডেজ টু উইকস, সেলফ লিমিটিং যদি হয়ে যায় সেক্ষেত্রে ভাইরাল ইনফেকশন। আবার ওভার ডেজ টু উইকস বাট নট সেলফ লিমিটিং, নিড অ্যান্টিবায়োটিক্স টু কন্ট্রোল উইথ অ্যান্ড এক্সরেতে রেডিওলজিক্যাল এভিডেন্স আছে কনসলিডেশনের, সেক্ষেত্রে আমরা এটাকে চিন্তা করব নিউমোনিয়া হিসেবে। দেন আসি লং ডিউরেশন অফ কাফ, মানে অনেকদিন ধরে কাশি, মাঝে মাঝে ভালো থাকে আবার কাশি হয়, সেক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বা অ্যাজমা, সিওপিডি চিন্তা করতে পারি। তারপর এই লং ডিউরেশন অফ কাশির সাথে যদি দেখা যায় পেশেন্টের স্মোকিং হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে লাং ক্যান্সারটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
ঠিক আছে। আবার লং ডিউরেশন অফ কাশি কিন্তু টিউবারকুলোসিসও আসবে। সেক্ষেত্রে টিউবারকুলোসিসের আলাদা কিছু সিমটম আছে, সেগুলো নিয়ে মিলিয়ে নিতে হবে। কি কি সেটা? যেমন প্রথমে আসে যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া অ্যান্ড ক্রনিক কাফ উইথ হেমোপটাইসিস। হেমোপটাইসিস থাকতে পারে, নাও থাকতে পারে, ক্রনিক কাফ থাকে। ঠিক আছে। কনফার্ম করবো টিউবারকুলোসিস আমরা চেস্ট এক্সরে করি, প্লাস টিবির আলাদা কিছু ইনভেস্টিগেশন আছে, সেগুলো করে আমরা টিউবারকুলোসিসটা কনফার্ম করবো। আজকে আমি ইনভেস্টিগেশনগুলো বা ম্যানেজমেন্ট কিছুই বলবো না, আজকে মূলত সিমটমগুলো ধরে ধরে এই ক্লাসটা সাজানো। ঠিক আছে। আচ্ছা, কাশি নিয়ে কিন্তু অনেক কথা আছে, যে আমি মাত্র মানে অল্প একটু বললাম। নেক্সট আসি ক্রনিক কাফ। ক্রনিক কাফের ক্ষেত্রে কি ইভালুয়েশন কিভাবে করব? যেমন ক্রনিক কাফের ক্ষেত্রে আমরা কিছু মানে আন্ডারলাইন কজটা জানতে হবে। এতক্ষণ তো কয়েকবার বললাম যে ক্রনিক কাফের ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করব অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, তারপর ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার, টিউবারকুলোসিস। হ্যাঁ, অ্যাজমাতে ইউজুয়ালি টিপিক্যাল হিস্ট্রি থাকে, এটা একটা চাইল্ডহুড অনসেট থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, অ্যান্ড ডায়রনাল ভ্যারিয়েশন থাকে, অ্যান্ড ওপেন প্রেজেন্ট অ্যাট নাইট অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ হুইজ আর অ্যাটোপি। মানে আমরা রঙ্কাই পাবো অস্কালটেশনে, এবং অস্কালটেশন ছাড়া যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে হুইজ আমরা পেতে পারি, এবং অ্যাট্রিপির একটা হিস্ট্রি থাকবে। দ্যাট মিনস একটা অ্যালার্জিক প্রেসিপিটেন্ট থেকে এই কাশিটা শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাজমাটা আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখবো। নেক্সট আসে সিওপিডি। সিওপিডির ক্ষেত্রে দেখা যায় যে একটা ক্রনিক কফ থাকে, এবং হিস্ট্রি অফ স্মোকিং অ্যান্ড ইন্টারমিটেন্ট স্পুটাম তৈরি হয় এখানে। এখানে ইউজুয়ালি ডায়রনাল ভ্যারিয়েশন থাকে না, এবং এটা একটা পার্মানেন্ট ডাইলেটেশন অফ ব্রঙ্কাস। ঠিক আছে। নেক্সট অ্যাকিউট ব্রঙ্কাইটিস। অ্যাকিউট ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট অনসেট অফ কাফ অ্যান্ড স্পুটাম, এটা এখানে চলে আসলো। যাই হোক, নেক্সট ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ডেইলি পুরোলেন স্পুটাম ফর লং পিরিয়ড, নিউমোনিয়ার হুপিং কফ ইন চাইল্ড। এবং ব্রঙ্কাইটিস মানে লাংসের যে চেঞ্জটা হয়েছে, দেখা যায় যে এখানে লাংসটা ইনভলভমেন্ট হয়েছে, এবং এখানে পার্মানেন্ট ডাইলেটেশন অফ ব্রঙ্কাস হয়ে যায়, এবং সেখানে যে চেঞ্জটা হয়, এটা ইউজুয়ালি প্রিভেন্ট করা যায় না। এবং ব্রঙ্কাইটিসের পেশেন্ট ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ অনেক দিন ধরে এই পেশেন্টগুলো ভুগতে থাকে, তার সবসময় একটা কাশি থাকে, ফ্রিকোয়েন্ট ইনফেকশন হয়, বডি ইমিউনিটি কম থাকে। যেমন অনেক সময় চাইল্ডহুড অনসেট আছে, যেমন সিস্টিক ফাইব্রোসিস, এইসব ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক কাফ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট হিস্ট্রি দিবে, তার কিছুক্ষণ পরপর লার্জ ভলিউম অফ কাফ বের হয়। ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্ট একটা অ্যাটাকের হিস্ট্রি থাকে, যখনই কোনো ইনফেকশন হয় তখনই তার সিভিয়ার কাশি হয়, এবং সিভিয়ার নিউমোনিয়া হয়, এবং সবসময় প্রোডাক্টিভ কাফ থাকে। সাথে এক্সামিনেশনে আমরা ইউজুয়ালি ব্রঙ্কাইটিসে কি পাই? ব্রঙ্কাইটিসে আমরা তো ক্রিপিটেশন পাই, যেটা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে অল্টার্ড উইথ কাফিং, মানে কাশি দিলে সেটা অল্টার্ড হয়ে যাবে। তারপর পেশেন্টের ক্লাবিং থাকবে, হ্যাঁ, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে। তারপর সে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? এখানেও পারসিস্টেন্ট কাফ, অনেকদিন ধরে কাশি থাকে, এবং আদার কনস্টিটিউশনাল সিমটমগুলো থাকে। স্পেশালি পেশেন্টের কনস্টিটিউশনাল সিমটম কি? পেশেন্টের অনেক ওয়েট লস থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, অ্যান্ড স্মোকিং হিস্ট্রি থাকতে পারে। ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বলা আছে, নিউমোনিয়া দ্যাট ফেলস টু ক্লিয়ার ইন 4 to 6 উইকস। মানে ইনিশিয়ালি আমরা নিউমোনিয়া হিসেবে চিন্তা করছিলাম, কিন্তু 4 to 6 উইকস অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও রেডিওলজিক্যাল কোনো ইনভলভমেন্ট হচ্ছে না, এক্সরেতে শ্যাডোটা, কনসলিডেশনের শ্যাডোটা রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা লাং ক্যান্সার চিন্তা করে সেই শ্যাডোটা ইভালুয়েশন, মানে সেই রেডিওলজিক্যাল কনসলিডেশন যেটা আমরা পাবো এক্সরেতে, সেটা পরবর্তী ইভালুয়েট করতে হবে লাং ক্যান্সার কিনা ডায়াগনোসিস করতে হবে। আচ্ছা, নেক্সট আসি রাইনাইটিসের পোস্ট নেজাল ড্রিপ। পোস্ট নেজাল ড্রিপের ক্ষেত্রে যেটা বলছিলাম যে পিছনে সবসময় একটা মিউকোজাল ইরিটেশন হয়, নেজাল ব্লকেজ থাকতে পারে, ক্রনিক স্টিজিং থাকতে পারে, ইসোফেজাল রিফ্লাক্স, ড্রাগ ইফেক্ট, যেমন এসি ইনহিবিটর, আইএলডি, ইডিওপ্যাথিক কাফ। এই সবগুলো কারণে হচ্ছে ক্রনিক কাফের। আমার একটা ধরে ধরে হিস্ট্রিগুলো নিয়ে ইভালুয়েট করতে হবে যে এই কাশিটা প্যাটার্নটা কেমন, স্পুটামের প্যাটার্নটা কেমন। ঠিক আছে। তো আমার কাফ রিলেটেড সিমটমগুলো আশা করি আমরা এখন পারবো। নেক্সট আসি, নেক্সট কমন প্রেজেন্টিং ফিচার হচ্ছে ব্রেথলেসনেস অর ডিজনিয়া। ডিজনিয়া নিয়ে গত ক্লাসে ডিটেলস আলোচনা করেছিলাম, আজকে তেমন কিছু বলবো না, শুধু সিমটম। পেশেন্ট যদি সিভিয়ার একটা ডিস্ট্রেস বলে, দ্যাট মিনস ডিজনিয়াটা কি? ডিজনিয়া হচ্ছে ব্রেথলেসনেস ক্যান বি ডিফাইন্ড as the feeling of an uncomfortable need to breathe। মানে পেশেন্ট, আমরা যখন শ্বাস নিই, আমরা কিন্তু শ্বাসগুলো বুঝি না, আমরা শ্বাস নিচ্ছি, ছাড়ছি, বাট যখন আমরা কষ্ট করে প্রতিটা ব্রেথ নেব, এই যে কষ্ট করে আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আমি বুঝতে পারছি, এই জিনিসটাকেই ডিজনিয়া বলে। মানে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ ব্রিদিং, মানে আমি শ্বাস নেওয়াটা টের পাচ্ছি, প্রতিটা শ্বাসে আমি টের পাচ্ছি, এটাই হচ্ছে আমার শ্বাসকষ্ট। ঠিক আছে। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট কমনলি রিপোর্টেড রেসপিরেটরি সিমটম।
বেশিরভাগ পেশেন্টই এই কমপ্লেনই করে, কাশির আগে বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে? তো শ্বাসকষ্ট যখন হয় তো আমরা কিভাবে বুঝতে পারি, যেমন তার রেসপিরেটরি রেট বেশি থাকবে, হার্ট রেট বেশি থাকবে, অক্সিজেন স্যাচুরেশনটা কমে যেতে পারে, অ্যান্ড ইউজ অফ এক্সেসিভ রেসপিরেটরি মাসলস অ্যান্ড ডিফিকাল্টি স্পিকিং ইন ফুল সেন্টেন্স। ইউজুয়ালি অ্যাজমাতে এরকম হয় যে আনএবল টু কমপ্লিট এ সেন্টেন্স ইন এ ব্রেথ, দেন হুইজ আর স্ট্রাইডর মে প্রেজেন্ট asymmetric breath sound or percussion, chest pain, asymmetric breath sound or percussion যেমন প্রলিফিউশনে হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, তারপর সেই চেস্ট পেইন, ডিফিউজ ক্র্যাকলস, ডায়াফ্রোসিস অ্যান্ড সাইনোসিস। ডিফিউজ ইডিমা আছে যেমন এলভিএফ এর ক্ষেত্রে, বাইলাটারাল বেজাল ক্যাপিটেশন পাবো, পেশেন্ট ঘামতে থাকবে, অনেক সময় সাইনোস থাকতে পারে, দেন পেশেন্ট রেস্টলেস, অ্যাজিটেটেড, প্যানিক, ঠিক আছে? কাজে এই ফিচারগুলো থাকলে আমরা বলবো যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। এটা শ্বাসকষ্টের মানে কেন হয়, নার্ভ কোথায় স্টিমুলেশন দিলে কিভাবে আমাদের কন্টিনিউয়াস কাশি তৈরি হয় এবং শর্টনেস অফ ব্রেথ হয়, এই ছবিটা ডেসক্রিপশনে আছে, এটা একটু দেখে নিলেই হবে। নেক্সট, কজেস অফ অ্যাকিউট ডিসনিয়া। ডিসনিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করি, যেমন অ্যাকুট অ্যান্ড ক্রনিক। তো অ্যাকুট ডিসনিয়ার কারণ হচ্ছে পালমোনারির মধ্যে যেমন হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, যেমন অ্যাকুট সিভিয়ার অ্যাজমা, অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, এআরডিএস, ইনহেল ফরেন বডি, লোবার কলার্স। লাং কজের মধ্যে অনেকগুলো, অ্যাজমা, সিওপিডি তো আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। অ্যাজমা, সিওপিডি, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, যেটা সাডেন সিভিয়ার ডিস্ট্রেস শুরু হয়, হ্যাঁ, যেসব ক্ষেত্রে। তারপর কার্ডিয়াক কজে কি, কার্ডিয়াক কজে সাডেন সিভিয়ার ডিস্ট্রেসের একটি ইম্পর্টেন্ট কারণ যেটা আমাদের এক্সক্লুড করতে হবে, সেটা হচ্ছে এমআই। তারপর অ্যাকুট এলভিএ অ্যান্ড কার্ডিয়াক টেম্পোনেট, সবগুলো ইমার্জেন্সি, তবে সব মোর কমন হচ্ছে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ঠিক আছে? আদার্স আদার্স কী কারণে শ্বাসকষ্ট হঠাৎ করে, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস আমরা ওয়ার্ডে কমনলি পাই, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্টগুলো সিভিয়ার ডিস্ট্রেস নিয়ে আসে। তো কিটোঅ্যাসিডোসিস যখন কারেকশন হয়ে যায়, দেখা যায় শ্বাসকষ্টটা কমে যায়। এটা ইউজুয়ালি লাং প্যারেনকেমার বাইরের কজ, ঠিক আছে? আরেকটা হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। হ্যাঁ, নেক্সট আসি ক্রনিক ডিসনিয়া। ক্রনিক ডিসনিয়া সেই একই, যেমন অ্যাজমা, সিওপিডি যখন অ্যাকুট এক্সারবেশন হবে আমরা অ্যাকুট ডিসনিয়া হিসেবে পেশেন্টকে পাবো, বাট এই পেশেন্টগুলো যে ক্রনিক একটা শ্বাসকষ্ট থাকে, যেমন সিওপিডি, ক্রনিক অ্যাজমা, তারপর লাং ক্যান্সার, আইএলডি, যেসব লাং প্যারেনকেমার ডিজিজ ইউজুয়ালি পুরোপুরি ভালো হয় না, সেই কারণগুলি আমরা মনে রাখবো যে এগুলো ক্রনিক ডিসনিয়ার কজ, ঠিক আছে? যেমন সিওপিডি, অ্যাজমা, লাং ক্যান্সার, আইএলডি অ্যান্ড ক্রনিক পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, যেমন ডিভিটি থাকে, যেটা মানে ক্রনিক এম্বোলিজম হয়, দেন লিম্ফেঞ্জাইটিস, কার্সিনোমেটোসিস, এগুলো একটু রেয়ার। তারপর প্লুরিফিকেশন। এখন আসি কার্ডিয়াক কজের মধ্যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, যেমন সিসিএফ এর পেশেন্টগুলো দেখা যায় সবসময় ডিসনিক থাকে। তারপর আদার্স সিভিয়ার এনিমিয়া, ওবেসিটি অ্যান্ড ডিকন্ডিশনিং, এটা একটা টার্মটা বলেছিলাম। আচ্ছা, সিভিয়ার এনিমিয়া থেকে কি হয়, যেমন একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, প্রেজেন্টিং কমপ্লেন বলছে তার অনেক দিন ধরে তার শ্বাসকষ্ট হয়, পেশেন্ট একটু এক্সারশন করতে যায়, একটু হাঁটাহাঁটি করতে তার বুক ধরফর করে শ্বাসকষ্ট হয়। টেস্ট এক্সরে করে দেখা গেল যে লাং প্যারেনকেমা সম্পূর্ণ ভালো আছে এবং এই পেশেন্টের হিস্ট্রি এবং কোনোভাবেই লাং কজে মেলানো যাচ্ছে না। আমরা যদি ক্লিনিক্যাল মানে জেনারেল এক্সামিনেশনটা ভালো করে করি এবং যদি দেখি পেশেন্ট এনিমিক, সেক্ষেত্রে আমরা কিন্তু এনিমিক হার্ট ফেলিওরটা চিন্তা করতে পারি এবং মেবি এই পেশেন্টের ক্ষেত্রে তার যে শ্বাসকষ্ট হচ্ছে এটা হয়তো বা এনিমিক হার্ট ফেলিওরের কারণেই হচ্ছে, ঠিক আছে? কাজে জেনারেল এক্সামিনেশন, হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, এই তিনটা জিনিস যদি করি আমি অবভিয়াসলি ডায়াগনোসিস করতে পারবো যে তার প্রবলেমটা কোথায়। সেই জন্য বারবার বলছি যে খুব মেটিকুলাস হিস্ট্রি টেকিং, জেনারেল এক্সামিনেশন অ্যান্ড সিস্টেম এক্সামিনেশন করলে আমরা ইজিলি প্রফেশনাল ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, ঠিক আছে? ইউজুয়ালি এই জিনিসগুলো আমরা লং টেস্টে পরীক্ষার সময় দেওয়া হয়। একটা পেশেন্ট যখন অ্যাকুট ডিসনিয়া নিয়ে আসে, মানে অ্যাকুট শ্বাসকষ্ট নিয়ে আসে, সেটা ইউজুয়ালি পরীক্ষার সময় থাকে না, কিন্তু পরীক্ষার সময় এই ডিজিজগুলোই কিন্তু আমরা লং টেস্ট হিসেবে পাই। বিশেষ করে সিওপিডি, অ্যাজমা, লাং ক্যান্সার, আইএলডি, এই পেশেন্টগুলো আমরা পাই, সাথে ক্রনিক সিসিএফ এর পেশেন্ট। হ্যাঁ, যে ক্রনিক ডিসনিয়াগুলো কারণটা আমাদের মনে রাখতে হবে, যাতে আমরা ইজিলি লং টেস্ট আইডেন্টিফিকেশন মানে ম্যানেজমেন্টটা ইজিলি করতে পারি, লং টেস্টে ইজিলি ইভালুয়েট করে হিস্ট্রি ডায়াগনোসিসটা করতে পারি, ঠিক আছে? এখানে একটা ছবি দিয়ে গত ক্লাসে দেখেছিলাম যে এক্সিসের মাসেলগুলো কীভাবে প্রমিনেন্ট হচ্ছে, সুপ্রাস্টার্নাল নজ, সুপারক্লাভিকুলার নজগুলো প্রমিনেন্ট হচ্ছে। পেশেন্ট যখন অ্যাকুটলি ডিসনিক থাকে তখন এই প্যাটার্নটা আমরা পাই, মানে এটা দেখলেই বুঝতে পারি যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। ইউজুয়ালি যখন পেশেন্টের কারো শ্বাসকষ্ট হয় সেটার জন্য আসলে না বোঝার কোনো কারণ নাই যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্ট নিজেই তখন বলতে থাকবে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। কাফ গেল, রেসপিরেটরি ডিস্ট্রেস গেল। নেক্সট কমন ভেরি কমন একটা সিমটম, সেটা হচ্ছে হেমোপটাইসিস।
ভেরি কমন অ্যান্ড ভেরি সিরিয়াস কন্ডিশন, যে হেমোপটাইসিস হচ্ছে কিনা। আচ্ছা, হেমোপটাইসিস মানে কি? কাফিং আ ব্লাড ফ্রম দ্য রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, কাশির সাথে রক্ত যাওয়া। তারপর এখন কাশির সাথে রক্ত যাওয়া, সেটা আমাদেরকে ভালো মতো হিস্ট্রি নিতে হবে, কারণ ফোর্সফুলি ইট ক্যান কমপ্লিকেট এনি সিভিয়ার ফোর্সফুল কাফ, বাট ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকিউট অর ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। And most important point is never assume hemoptysis as a benign cause until serious pathology has been considered and excluded. এর মানে কি? মানে হচ্ছে কোনো পেশেন্ট যদি হেমোপটাইসিস কমপ্লেইন করে, সেটা অবশ্যই আমাদেরকে ভালো মতো ইভালুয়েট করতে হবে। বিনাইন কজ বলার আগে অবশ্যই আমাকে সকল কারণগুলো এক্সক্লুড করে নিতে হবে, কারণ হেমোপটাইসিস যে কন্ডিশনগুলোতে হয় সেগুলো খুব গ্রিভিয়াস কন্ডিশন, যেমন লাং ক্যান্সার, টিউবারকুলোসিস, ড্রাই ব্রঙ্কাইটিস। সেই কারণগুলো এক্সক্লুড করার জন্য অবশ্যই আমাদেরকে আগে ভালো মতো এক্সামিনেশন এবং ডায়াগনোসিস করার পরই বলতে হবে যে বিনাইন কজগুলো, ঠিক আছে? এরপর হেমোপটাইসিসের ক্ষেত্রে কিছু হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, যেমন অনেক সময় পেশেন্ট বলতে পারে না যে কাশির সাথে রক্ত গেছে না বমির সাথে রক্ত গেছে, এটা আমাদেরকে হিস্ট্রি নিয়ে ইভালুয়েট করতে হবে। আর কোনো লং কেসে যদি আমরা এটা ভুল করে ফেলি, হেমোপটাইসিস অ্যান্ড হেমাটেমেসিস, তাহলে কিন্তু ডায়াগনোসিস পুরোই পাল্টে যাবে, এবং ডায়াগনোসিস পাল্টে যাওয়া মানে তো লং কেসে বোঝোই যে ডায়াগনোসিস লং কেসে যদি ভুল হয়, সেক্ষেত্রে তো মানে অনেক প্রবলেমেই পড়ে যায় আর কি আমরা। তো সেই জন্যই হেমোপটাইসিস না হেমাটেমেসিস এটা প্রথমে এক্সক্লুড করে নিতে হবে। তারপর অনেক সময় দেখা যায় যে নেজাল ব্লিডিং এর একটা হিস্ট্রি আছে, মানে ইপিস্টাক্সিসের হিস্ট্রি আছে। তো অনেক সময় নেজাল ব্লিডিংটা দেখা যায় যে পেশেন্ট পরবর্তীতে কাশি শুরুর সাথে সেটা ফেলে, সেটাও কিন্তু হেমোপটাইসিসের মতোই প্রেজেন্ট করে। কাজেই হেমোপটাইসিস কিনা এটা আগে কনফার্ম করতে হবে, তারপর হেমোপটাইসিসের কজগুলো আমাকে ইভালুয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কজ অফ হেমোপটাইসিস এই বক্সটা ডেফিনেশন থেকে নেওয়া। যেমন ব্রঙ্কিয়াল ডিজিজ সবচেয়ে কমনগুলো আগে দেওয়া আছে, ক্যান্সার, ব্রঙ্কাইটিস, অ্যাকুট ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাডিনোমা, ফরেন বডি। তারপর লাং প্যারেনকাইমার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলোসিস। আচ্ছা, তারপর লাং ভাস্কুলার ডিজিজ, পালমোনারি ইনফার্কশন, বোথ পাস্টুর সিনড্রোমস, পলিআর্থাইটিস নোডোসা, ইডিওপ্যাথিক পালমোনারি হেমোসিডারোসিস, এগুলো খুবই আনকমন। কমন হচ্ছে পালমোনারি ইনফার্কশন, ঠিক আছে? তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে এলভিএফ যদিও অনেক সময় পিঙ্ক ফর স্পুটামই কমন হয়, তারপর অনেক সময় ব্লিডিং হতে পারে। তারপর মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড অ্যাওর্টিক অ্যানেউরিজম। তারপর ব্লাড ডিসঅর্ডার, লিউকেমিয়া, হেমোফিলিয়া, এন্টিকোয়াগুলেন্ট যেমন দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট হচ্ছে ইসিমিক স্ট্রোকের পেশেন্ট বা আইএসডি পেশেন্ট, পেশেন্ট অনেকদিন ধরে ইকোস্প্রিন খাচ্ছে, ক্লপিডোগ্রাল খাচ্ছে, তার কোনো কারণে তার কোয়াগুলেশন প্রোফাইলটা অল্টারেড হয়ে আছে, এই পেশেন্টের লাং প্যারেনকাইমাতে কোনো কারণ পাওয়া যাবে না। আমি যদি হিস্ট্রিটা এক্স্যাক্টলি নেই এবং প্রথমে আমি আইডেন্টিফিকেশন করলাম যে পেশেন্টের হেমোপ্টাইসিসই হচ্ছে, তারপর লাং কজগুলো এক্সক্লুড করলাম, না কোনো লাং কজ নাই, দেন আমি ড্রাগগুলো ভালো মতো ইভালুয়েট করবো। ড্রাগ ইভালুয়েট করতে গিয়ে যদি দেখি যে পেশেন্ট ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রাল জাতীয় ওষুধ খাচ্ছে, অথবা রিভারক্সাবান খাচ্ছে, অথবা ওয়ারফেরিন খাচ্ছে, তো সেই ড্রাগগুলো এক্সক্লুড করে সেই অনুযায়ী আমাকে ড্রাগগুলো স্টপ করতে হবে যদি ড্রাগ কজের কারণে হেমোপ্টাইসিস হয়। কাজে হেমোপ্টাইসিসের আগে প্রথমে যেটা বললাম যে বিনাইন বলার আগে যে প্রবলেমগুলোতে হেমোপ্টাইসিস হয়, যে মানে গ্রিভিয়াস কন্ডিশনে, সেগুলো আগে ইভালুয়েট করে নিতে হবে, তারপর আমি বিনাইন কারণগুলোতে যাব, ঠিক আছে? আচ্ছা, হেমোপ্টাইসিসের ক্ষেত্রে ওয়াজ দ্য ব্লাড ডেফিনেটলি কাফড আপ ফ্রম দ্য চেস্ট, দ্যাট ইজ ব্লাড ইন দ্য মাউথ মে বি ভমিটেড, অর ফ্রম নোজ, দ্যাট ইজ এপিস্টাক্সিস। কাজে এটা আমাকে হিস্ট্রি নিয়ে এক্সপ্লোর করতে হবে। দেন মে অ্যাপিয়ার অন চিউইং অর টুথ ব্রাশিং ইন পেশেন্টস উইথ গাম ডিজিজ, মানে অল্প পরিমাণে ব্লাড যদি হয় সেক্ষেত্রে গামটা এক্সামিন করতে হবে। And a short history of streaks of blood with purulent sputum suggests acute bronchitis. পেশেন্টের আগে কোনো কনস্টিটিউশন সিমটম নাই, ফিভার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, নশিয়া নাই, পেশেন্টের হঠাৎ করে তার জ্বর হয়েছে, এখন কাশির সাথে অল্প একটু রক্ত যাচ্ছে, এটা আমরা নিউমোনিয়াটা চিন্তা করতে পারি, যেমন রাস্টি কালার স্পুটাম পাওয়া যায় স্ট্রেপ্টোককাস নিউমোনিতে, তো নিউমোনিয়াটা ইভালুয়েট করতে হবে। And a sudden episode of small volume of blood with lowertic pain and breathlessness suggests embolism. That means patient পুরোপুরি ভালো ছিল, হঠাৎ করে পেশেন্টের সিভিয়ার পেইন হয়ে তার কাশির সাথে রক্ত যাচ্ছে, তো পালমোনারি এম্বোলিজম মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। Next, recurrent streaks of blood in clear sputum should prompt a search for lung cancer. স্পুটাম ভালো, মাঝে মাঝে কাশির সাথে রক্ত যায়, আর কোনো হিস্ট্রি তেমন নাই, একটু ওয়েট লস হিস্ট্রি আছে বা নাও থাকতে পারে শুরুর দিকে, সেক্ষেত্রে লাং ক্যান্সারটা চিন্তা করতে হবে। Then recurrent streaks of blood in purulent sputum over weeks suggest possible tuberculosis or cancer with infection. মানে স্ট্রিক্স অফ ব্লাড যাচ্ছে
স্পুটামটা ক্লিয়ার, সেক্ষেত্রে লাং ক্যান্সারটা আমার মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে অনেকদিন ধরে কাশি, স্টিক্স অফ ব্লাড যাচ্ছে বাট পুরুলেন্ট স্পুটাম, সেক্ষেত্রে টিউবারকুলোসিসটা মাথায় রাখতে হবে। ওকে, এখানে আরেকবার আসি। হেমোপ্টাইসিসের ক্ষেত্রে শর্ট হিস্ট্রি সাথে স্টিক্স অফ ব্লাড, তো নিউমোনিয়া একটা মাথায় রাখবো। Sudden episode of small volume of blood with pleuritic pain and breathlessness, then first thing pulmonary embolism or pulmonary infarction. Next, recurrent streaks of blood in clear sputum, অনেকদিন ধরে কাশি, স্পুটামেটা ক্লিয়ার, সেক্ষেত্রে লাং ক্যান্সার। বাট রিকারেন্ট স্ট্রিক্স অফ ব্লাড অর পুরুলেন্ট স্পুটাম, এটা ওই লাং ক্যান্সার হতে পারে যদি লাং ক্যান্সারটার সাথে একটা ইনফেকশন থাকে, অথবা টিউবারকুলোসিস। ঠিক আছে, যে প্যাটার্ন দেখেও কিন্তু আমি ডায়াগনোসিসে পৌঁছাতে পারি হেমোপ্টাইসিসের কারণগুলো কি। নেক্সট, লার্জ হেমোপ্টাইসিস সাজেস্ট লার্জ, মানে অনেক বেশি পরিমাণে হেমোপ্টাইসিস হলো, তো সেই কারণগুলো মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে লাং ক্যান্সার ইরোডিং এ পালমোনারি ভেসেল। নর্মালি তো প্রথমে যেটা বললাম যে সবচেয়ে কমন কি হয়, কাশির সাথে একটা স্টিক্স অফ ব্লাড যাচ্ছে, তো অনেকদিন ধরে যাচ্ছে, তো লাং ক্যান্সার। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম হতে হতে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে ব্লাড যাচ্ছে, তখন এটি ইন্ডিকেট করবে যে লাং ক্যান্সারটা কোনো একটা ব্লাড ভেসেলসকে ইরোশন করে ফেলেছে, যে কারণে সাডেন সিভিয়ার ব্লিডিং শুরু হয়েছে। ঠিক আছে, ব্রঙ্কাইটিসিসের ক্ষেত্রেও তাই, যে সিস্টিক ফাইব্রোসিসে হয়, দেখা যায় সবসময় পেশেন্ট কাশি দেয় কাশি দেয়, তো কাশি দিতে একটা সময় গিয়ে ভেসেল রাপচার হয়ে দেখা যায় বিশাল ব্লিডিং হতে পারে। তারপর ক্যাপিটারি ডিজিজ এবং ব্লিডিং ইনটু অ্যাসপারজিলম, অনেক কিন্তু অ্যাসপারজিলম থেকে তো ছিল, এর ভিতরে ব্লিডিং হয়েছে। দেন পালমোনারি ভাস্কুলাইটিস, যেমন যে গুড পাস্টার সিনড্রোমের কথা বলা হলো, পোলারিটাইটিস নোডোসা, তো এই ভাস্কুলাইটিসের ক্ষেত্রেও কোনো একটা ভেসেল ইরোশন হয়ে সাডেন সিভিয়ার ব্রেথলেসনেস হতে পারে, মানে কাশি হতে পারে এবং হেমোপ্টাইসিস হতে পারে। তারপর পালমোনারি আর্টারিওভেনাস ম্যালফরমেশন, কাজেই লার্জ ভলিউম অফ ব্লাড যদি আসে তো আমরা এই জিনিসটা চিন্তা করব কি একটা লাং ক্যান্সার, ইরোডিং এ পালমোনারি ভেসেল, ব্রঙ্কাইটিস, ক্যাভিটেটরি ডিজিজ, পালমোনারি ভাস্কুলাইটিস, পালমোনারি আর্টারিওভেনাস ম্যালফরমেশন। ঠিক আছে, যে আমার কি কি গেল, কাফ গেল, হেমোপ্টাইসিস গেল, ডিসনিয়া গেল। ঠিক আছে, এগুলো আমার কমন রেসপিরেটরি সিমটম, এই সিমটম অ্যান্ড হিস্ট্রি দিয়ে আমি ডায়াগনোসিসে চলে যেতে পারি কিন্তু। হ্যাঁ, এখনো কিন্তু এক্সামিনেশন আসেই নাই। আচ্ছা, নেক্সট আসি কুইজ। কুইজ মানে কি, যেমন আমরা যেটা বাচ্চাদের ক্ষেত্রে কান দিয়ে শুনতে পাই, খুব শ্বাসকষ্ট হচ্ছে আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি, তো হুইজ describes the high pitched musical or whistling sound produced by turbulent airflow through small airway narrowed by bronchospasm or airway secretions। যেমন অ্যাজমাতে হয় কি, এয়ারওয়ে ন্যারোয়িং হলো হাইপার ইনফ্লামেশনের কারণে, তো একটা চিকন রাস্তা দিয়ে যদি অনেক বেশি বাতাস ঢুকে তাহলে কি হবে, একটা মিউজিক্যাল সাউন্ড হবে, টার্বুলেন্ট ফ্লো হবে। তো এটা যখন আমরা বাইরে থেকে শুনতে পাই সেটাকে আমরা হুইজ বলি। এই সাউন্ডে যখন আমি অস্কালটেশনে শুনতে পাই সেটাকে আমরা রঙ্কাই বলি। তো আমরা অ্যাজমার হিস্ট্রিতে বলি হুইজ অ্যান্ড রঙ্কাই প্রেজেন্ট। অনেক সময় হুইজ নাও পেতে পারি, শুধু রঙ্কাই পেতে পারি, বাট অ্যাকিউট এক্সারবেশনে আমরা কিন্তু একটা সহ শব্দ শুনতে পাই। তো এটা আমরা ক্লিনিক্যালি আমরা ধরে নিব হুইজ থাকলে যে এটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, রিকারেন্ট হিস্ট্রি সাজেস্ট স্মল এয়ারওয়ে ডিজিজ, দ্যাট মিনস অ্যাজমা অ্যান্ড সিওপিডি। সিওপিডিতেও কিন্তু হুইজ অ্যান্ড রঙ্কাই থাকতে পারে। And it can also occur in acute respiratory tract infection or with exacerbation of bronchiectasis due to combination of airway narrowing and excessive secretion। ঠিক আছে, আর অন্য কারণে যদি এয়ারওয়ে ন্যারোয়িং হয় সেক্ষেত্রে অনেক সময় হুইজ পাই, তবে এটার হিস্ট্রিটা অ্যাজমা অ্যান্ড সিওপিডির সাথে টিপিক্যালি মিলবে না। তো হুইজ আছে বাট হিস্ট্রি অ্যাজমা অ্যান্ড সিওপিডির মতো না, তখন আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর ব্রঙ্কাইটিস চিন্তা করতে পারি। আচ্ছা, নেক্সট আসি হিস্ট্রি নেওয়ার জন্য আরো কিছু পয়েন্ট আমার আছে। যেমন হুইজ হচ্ছে কাশি, যখন আমি এক্সারসাইজ করছি তখন কাশি হচ্ছে, ডিউরিং দ্য পিরিয়ড অফ এক্সারসাইজ যদি হুইজ হয় তো আমার মাথায় আসবে সিওপিডি কিনা বা ক্রনিক স্মোকার কিনা পেশেন্ট। তারপর আফটার এক্সারসাইজ একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, এক্সারসাইজ করা শেষ হলো তারপর শ্বাসকষ্ট শুরু হলো বা হুইজ শুরু হলো, তো সেটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যাজমা। দেন অ্যাট নাইটে এক্সারবেশন হয় অ্যাজমার ক্ষেত্রে বেশি, এবং এইচওপি একটা অ্যালার্জিক হিস্ট্রি আছে। দেন ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমাতে কমন। হ্যাঁ, ওর্স অন ওয়ার্কিং অন মর্নিং অ্যান্ড রিলিফড বাই ক্লিয়ারিং স্পুটাম, সিওপিডি মানে হুইজ হচ্ছে এয়ারওয়ে ন্যারো হচ্ছে, ন্যারো কেন হচ্ছে, সিক্রেশনের কারণে। তো আমি কাশি দিয়ে যদি সিক্রেশনগুলো বের করে দিই সেক্ষেত্রে দেখা যায় যে আবার হুইজটা চলে যায়, তো এটা সিওপিডি ক্ষেত্রে হয়। বাট অ্যাজমাতে কিন্তু কাশি দিলে এটা যাবে না, কারণ অ্যাজমার যে ন্যারোয়িংটা হচ্ছে এটা কিন্তু সিক্রেশন দিয়ে না। অ্যাজমা ওভারঅল এয়ারওয়েটায়, স্মল এয়ারওয়েটায় হাইপার ইনফ্লামেশনের কারণে ফুলে আছে, যেটা কাশি দিয়ে বের হবে না, যেহেতু এটাকে ইনফ্লামেশন,
এটা অ্যান্টি ইনফ্লামেটরি দিয়ে কমাতে হবে। দ্যাট মিনস অ্যাজমাতে যে এয়ারওয়ে নারোয়িংটা হয়, যেহেতু ইনফ্লামেশনের কারণে এয়ারওয়েটা ফুলে যায়, এখানে আমাকে ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড স্টেরয়েড দ্যাট মিনস অ্যান্টি ইনফ্লামেটরি দিয়েই এই হুইজটা কমাতে হবে। ওয়েদার সিওপিডি ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় কাশি দিয়ে সিকুয়েশনটা বের হয়ে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কেকেসিসি ক্ষেত্রে এটা কাশি দিয়ে বের করে দিলে ন্যারোয়িংটা রিওপেন হয়ে যায় এবং হুইজটা চলে যায়। আচ্ছা, নেক্সট আসি হুইজ উইথ ডেইলি ভলিউম অফ ইয়েলো অর গ্রিন স্পুটাম সামটাইমস অফ ব্লাড দ্যাট ইজ ব্রঙ্কাইটিসিস। তো ব্রঙ্কাইটিসিসের ক্ষেত্রে অনেক সময় যেহেতু অনেক বেশি সিকুয়েশন থাকে, কাশি থাকে, এটা দিয়ে ইয়ারে অবস্ট্রাকশন হতে পারে। তো ডেইলি একটা হুইজ থাকছে, সাথে প্রোডাক্টিভ স্টাফ থাকছে, সেখানে আমরা ব্রঙ্কাইটিসিসটা চিন্তা করতে পারি। আচ্ছা, নেক্সট আসি স্ট্রাইডর। স্ট্রাইডরটাও কি? স্ট্রাইডরটা হচ্ছে একটা সাউন্ড, বাট এই সাউন্ডটা কেন হয়? হুইজ ছিল স্মল এয়ারে অবস্ট্রাকশন, স্ট্রাইডর হচ্ছে আমরা যখন ট্রাকিয়া বা মেজর ব্রঙ্কাই বা লার্জ এয়ারে, যেটা এখানে যদি কোনো কারণে অবস্ট্রাকশন থাকে তো বাতাস যেতে একটা বাধা প্রাপ্ত হয়, মানে তখন একটা স্ট্রাইডর বা গ্র্যান্টিং সাউন্ড পাওয়া যায়। অনেক সময় ল্যারিঞ্জাল ইডিমাতেও থাকে, অনেক সময় আমরা স্ট্রাইডর পাই, ল্যারিঞ্জাল ইডিমা, ভোকাল কর্ড ইডিমা অ্যান্ড ট্রাকিয়া, এই যে লার্জ যে প্যাসেজগুলো, সেখানে যদি ইনফ্লামেশন হয় বা ন্যারোয়িং হয় বা এক্সটার্নাল কম্প্রেশন হয়, ইন্সপিরেশনে বাতাস ঢুকতে পারছে না, এক্সপিরেশনে বের হতে পারছে না, তখন আমরা স্ট্রাইডর পাই। স্ট্রাইডর যাই হোক না কেন, স্ট্রাইডর যখন কোনো পেশেন্টের পাবো, সেটা ক্ষেত্রে র্যাপিড রিসাসিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড রিসাসিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট ইজ ভাইটাল হোয়েন দ্য সাইন ইজ প্রেজেন্ট। কারণ যখনই স্ট্রাইডর হচ্ছে, স্ট্রাইডর যে কোনো সময় পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে, এবং স্ট্রাইডরের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা আইসিইউতে করি, স্ট্রাইডর হলে আমরা আগে এয়ারওয়েটা সিকিউর করি পেশেন্টের। হ্যাঁ, যেমন সাপোজ পেশেন্টের ভোকাল কর্ড ইডিমা আছে, আমরা সাথে সাথে আগে টিউব দিয়ে মানে মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে পেশেন্টের এয়ারওয়েটাকে আগে সিকিউর করি, তারপর ট্রিটমেন্ট বা কারণ খুঁজি। যে স্ট্রাইডর কিন্তু একটা ইমার্জেন্সি, অ্যাকুট ইমার্জেন্সি কন্ডিশন ইন রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, কোনো পেশেন্ট স্ট্রাইডর নিয়ে আসলে আমরা সাথে সাথে তার রিসাসিটেশনে চলে যাব। এখন স্ট্রাইডর মানে কি? এয়ারওয়েতে বাতাস ঢোকার এবং বের হওয়ার সময় একটা সাউন্ড হয়। তো স্ট্রাইডরের ক্ষেত্রে কারণটা কিন্তু ৩ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্সপিরেটরি স্ট্রাইডর, এক্সপিরেটরি স্ট্রাইডর অ্যান্ড স্ট্রাইডর ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। আমরা যদি এইটা সাউন্ডটা দিয়ে বুঝতে পারি যে যখন পেশেন্ট শ্বাস নিচ্ছে তখন একটা স্ট্রাইডর হচ্ছে। স্ট্রাইডর মানে কি? আমার এয়ারওয়েটা আছে, এই এয়ারওয়েটা কম্প্রেশন হয়ে আছে এক্সটার্নালি কম্প্রেশন হয়ে থাকার কারণে শ্বাস নেওয়া এবং বের হওয়াটা খুব সহজভাবে হচ্ছে না। তো যদি ইন্সপিরেশনের সময় শ্বাস নেওয়ার সময় লাগে, তো যখন পেশেন্ট শ্বাস নিচ্ছে তখন চিন্তা করবো যে এই এরিয়াতে কোনো একটা মানে প্রবলেম আছে, যেটা আমার এয়ারওয়েটাকে টাকে প্রেশার দিচ্ছে, প্রেশার দেওয়ার কারণে বাতাস ঢুকতে পারছে না। এটা ইন্সপিরেটরি স্টার্টার হলে আমি চিন্তা করবো যে থোরাসিক যে ইনলেটটা আছে, এর উপরের যে পোর্শনটা, এর উপর পোর্শনে কোনো একটা গ্রোথ আছে বা কোনো একটা কম্প্রেশন আছে, টিউমার আছে বা ফরেন পার্টিকেল আছে, যেটা এখানে প্রেশার দিচ্ছে, যে কারণে ইন্সপিরেশনে বাতাসটা ঢুকতে পারছে না। তো এটা ইন্সপিরেটরি স্টার্টার। আবার এক্সপিরেশনের সাইডে আমার যে থোরাসিক ইনলেট আছে, এর নিচের পোর্শনে যদি যে অংশগুলো আছে, সেখানে যদি কোনো কারণে টিউমার থাকে বা ফরেন বডি থাকে বা কম্প্রেশন থাকে, সেটা আমার বাতাস বের হওয়ার সময় মানে ফোর্সফুলি বাতাসটা বের করতে হয়, তখন এক্সপিরেটরি স্ট্রাইডার হয়। মানে স্ট্রাইডারের সাউন্ডটা আমরা এক্সপিরেশনের সময় পাবো। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন থোরাসিক ইনলেটে যদি কোনো একটা প্রবলেম হয়, যেমন রেট্রোস্টার্নাল গোয়াটার, ইনলেটে যদি কোনো কারণে কম্প্রেশন দিয়ে রাখে এয়ারওয়েকে, ইনলেটে কম্প্রেশন দিলে কি হবে? ইন্সপিরেশন শ্বাসের সময় প্রবলেম হবে, শ্বাস বের হওয়ার সময় প্রবলেম হবে, বোথ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনের প্রবলেম হবে। কাজে ইন্সপিরেশনাল স্টার্টার পাচ্ছি, এক্সপিরেশনাল স্টার্টার পাচ্ছি, তো আমাকে রেট্রোস্টার্নাল গোয়াটার আমরা একটা ডিডি হিসেবে মাথায় রাখতে পারি। কাজে ইন্সপিরেটরি স্টার্টার যদি পাই, সেক্ষেত্রে থোরাসিক ইনলেটের উপরে, হ্যাঁ, এক্সট্রা থোরাসিক পোর্শনে, এক্সট্রা থোরাসিক মানে থোরাসিক ইনলেটের উপরে এক্সট্রা থোরাসিক, এই পোর্শনে আমি কোনো একটা কম্প্রেশন বা টিউমার থাকতে পারে। অ্যান্ড এক্সপিরেটরি স্টার্টার দেন থোরাসিক ইনলেটের নিচে, দ্যাট মিনস ইন্ট্রাথোরাসিক পোর্শনে যদি প্রবলেম হয়, অ্যান্ড স্টাইডো ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, দ্যাট মিনস থোরাসিক ইনলেটে যদি কোনো প্রবলেম হয়। ঠিক আছে, এটা পরীক্ষার সময় অনেক সময় ধরে, জানি না আমাদের এমডিদেরকে ধরে, এখন মেডিসিনেও লাগবে কিনা আমি জানি না, কিন্তু এটা যেহেতু কথাগুলো আছে বোঝার জন্য আমি একটু ডিটেলসে বললাম। নেক্সট একটা কমন সিমটম হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের। তো আমি কিন্তু মোটামুটি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ক্লাসটা আসলে অত বড় না, যদি ইম্পর্টেন্ট একটা ক্লাস, বাট অত ডিটেলস অত বড় না আসলে, শুধু সিমটমগুলো নিয়ে আজকে আলোচনা করবো, সেই প্ল্যান নিয়েছিলাম। তো প্রথমে কি ছিল আমার? কাশি, কাফ। কাফের ক্ষেত্রে অনেকগুলো ধরন, প্রকার, কেন কি হচ্ছে সব বললাম। তারপর ছিল স্পুটাম, মানে কাশি হচ্ছে, প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ স্পুটাম হলে আমরা কি কি করব। নেক্সট ছিল স্পুটামের পরে স্পুটার মধ্যে চলে আসে হেমোপটাইসিস। হেমোপটাইসিসের মধ্যে কেন হেমোপটাইসিস করে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, ডিউরেশন, এভরিথিং দিয়ে হেমোপটাইসিসটা আমরা ডিটেলস জানলাম। তারপর ছিল ডিজনিয়া, তারপর হুইজ অ্যান্ড স্ট্রাইডর। এখন আসি স্ট্রাইডর।
কাজে কাফ, পুটাম, হেমোপটাইসিস, ব্রেথলেসনেস অর ডিজনিয়া, হুইস অ্যান্ড স্ট্রাইডর, এগুলো হচ্ছে আমার মোস্ট কমন রেসপিরেটরি সিমটম। তো এইগুলো ফাইন্ডিংস দিয়ে বা পেশেন্টের কমপ্লেন দিয়ে আমি হিস্ট্রি থেকে ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছাতে পারি। ঠিক আছে? আরেকটা কমন আদার্স কিছু রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম আছে, যেমন ক্লাবিং। আমরা যখন কোনো পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করব, আমরা যদি ক্লাবিং পাই, ক্লাবিং পেলে আমাকে প্রথমে অনেক ক্লাবিং অনেকগুলো কারণ আছে, কিন্তু মাথায় প্রথমেই সবচেয়ে কমনটা চলে আসে লাং কজ। কারণ ক্লাবিংয়ের সবচেয়ে কমন এবং ওয়ার্ডে অ্যাভেলেবেল যত পেশেন্ট আছে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাবিংয়ের কারণ কিন্তু লাং কজ। খুব কমই আছে যে আমাদের লাংসে কোনো প্রবলেম নাই, অ্যাবডোমিনাল কারণে ক্লাবিং পাচ্ছি, বা পেডিয়াট্রিক্স গ্রুপ অফ পপুলেশনের ক্ষেত্রে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে ক্লাবিং পাচ্ছি। বাট আমাদের লং কেসের জন্য ক্লাবিং পেলে আমরা কিন্তু লাং কজটাকে আগে অবশ্যই এক্সক্লুড করে নিতে হবে। ঠিক আছে? ক্লাবিং এর কারণগুলো আমরা জানি, তবে সবচেয়ে কমনলি যেটা পাই সেটা হচ্ছে লাং ক্যান্সার, তারপর আসি ব্রঙ্কাইটিস, তারপর আইএলজি। হ্যাঁ, এই তিনটাতে আমরা সবচেয়ে কমনলি ক্লাবিং পাই, তারপর লাং অ্যাবসেসে ক্লাবিং থাকে। ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল কারণগুলোতে আসি, যেমন থোরাসিক মানে লাং কজ ক্লাবিং এর কারণ, এটাও ডেভিডসন থেকে নেওয়া, যেমন ক্রনিক সাপোর্টিভ কন্ডিশন যেমন পালমোনারি টিউবারকুলোসিস ক্লাবিং থাকে কিন্তু রেয়ার। ব্রঙ্কাইটিস, লাং অ্যাবসেস, ইম্পাইমা, সিস্টিক ফাইব্রোসিস, টিউমার, পালমোনারি ফাইব্রোসিস, এখানে লাংস প্যারেনকেমা, থোরাসিক টিউমার ভাগ ভাগ করে বলেছে, কিন্তু কমন কারণগুলোর মধ্যে আমরা সবার আগে যদি জিজ্ঞেস করা হয় ক্লাবিং এর কারণ কি, এক নম্বরে আমরা কিন্তু টিউবারকুলোসিসটা বলবো না, এক নম্বরে আমরা বলবো ব্রঙ্কাইটিস, লাং অ্যাবসেস, তারপর হচ্ছে আইএলডি, লাং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এগুলো আমরা আগে বলে নিব, তারপরে গিয়ে পালমোনারি টিউবারকুলোসিসটা বলবো। ঠিক আছে? কার্ডিওভাস্কুলার মধ্যে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস বেশি ইম্পর্টেন্ট, এন্ড জিআইটির মধ্যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সিরোসিস, সিলিয়াক ডিজিজ। ঠিক আছে? আদার্স কারণ কিছু আছে, যেমন থাইরয়েডোসিস, প্রাইমারি হেপাটিক আর্থ্রোপ্যাথি, যেটা প্রাইনিওপ্লাস্টিক সিনড্রোমের ফিচার, সেখানেও কিন্তু ক্লাবিং হতে পারে। কাজে ক্লাবিং পেলে যদি কোনো পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে ক্লাবিং পাই, তার অবশ্যই রেসপিরেটরি কজটা আগে এক্সক্লুড করে নিতে হবে। তো ক্লাবিং এর পর আরেকটা সিমটম ছিল চেস্ট পেইন। হ্যাঁ, চেস্ট পেইন কিন্তু রেসপিরেটরি কজের হয়। মেইনলি আমরা চেস্ট পেইন বলতে কার্ডিয়াক পেইনটাকেই বুঝি, বাট আমরা যদি চেস্ট পেইন রেসপিরেটরি সিস্টেম বলে মনে করি, সেক্ষেত্রে কিভাবে মনে করব? আগে যে কোনো পেশেন্ট চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করলে তার রেসপিরেটরি সিস্টেমের আগে কার্ডিয়াক কজটা এক্সক্লুড করে নিতে হবে। এমআই কিনা চেস্ট পেইনের ক্ষেত্রে, কারণ দিস ইজ ইমার্জেন্সি, কাজে কার্ডিয়াক কজটাকে এক্সক্লুড করে নিতে হবে। দেন রেসপিরেটরি কজ। তো রেসপিরেটরি কজের ক্ষেত্রে কোথায় কোথায় চেস্ট পেইন হতে পারে, যেমন একটা প্রথমেই বলেছিলাম যে কাশি হচ্ছে ট্রাকাইটিস, মানে পেশেন্ট সেন্ট্রাল চেস্ট পেইন বলবে প্রতিবার কাশির সময়। তারপর পেশেন্টের প্লুরাল এফিউশন আছে, পেশেন্ট কাশি দিলে একটা আমরা বলি যে একটা মানে শার্প পেইন, মানে প্লুরাইটি টাইপ অফ চেস্ট পেইন যেটাকে বলি, বা নিউমোথোরাক্স হচ্ছে সাডেন সিভিয়ার পেইন, পালমোনারি এম্বোলিজম হলো সাডেন সিভিয়ার চেস্ট পেইন। ঠিক আছে? অথবা লাং ক্যান্সারের পেশেন্ট, তার রিপসে মেটাস্টেসিস আছে, রিপসে মেটাস্টেসিস হলে পেশেন্টকে দেখো বলবে কি ধরলেই ব্যথা লাগে, কাশি দিলে ব্যথা লাগে। কাজেই চেস্ট পেইনটাকে বলতে হলে আগে আমাকে কার্ডিয়াক কজ এক্সক্লুড করে নিয়ে লাংসের কজটা পরে চিন্তা করতে হবে। তারপর মাস্কুলোস্কেলেটাল পেইন হতে পারে। ঠিক আছে? তবে চেস্ট পেইনে কিন্তু রেসপিরেটরি সিস্টেমের একটা পার্ট। যেমন পেশেন্ট বললো জ্বর ছিল, কাশি ছিল, চেস্ট পেইন হচ্ছে, তো আমরা কি চিন্তা করবো? জ্বর ছিল, কাশি ছিল, প্লুরাল এফিউশন হয়েছে, সেখান থেকে চেস্ট পেইন হচ্ছে, অথবা প্লুরা ইনভলভমেন্ট হয়েছে, প্লুরাইটি টাইপ অফ চেস্ট পেইন হচ্ছে। ঠিক আছে? তো হিস্ট্রি দিয়ে আমরা এক্সক্লুড করতে পারি যে এটা পেইনটা কিসের। তারপর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, হ্যাঁ, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যেমন পেশেন্ট বলবো অনেকদিন ধরে কাশি, এখন সাডেন সিভিয়ার চেস্ট পেইন হয়েছে, সেটা হতে পারে নিউমোথোরাক্স হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে। ঠিক আছে? তারপর অনসেটটা কেমন, সাডেন সিভিয়ার অনসেট নাকি প্রতিবার কাশির সাথে ব্যথা হয়, যেমন প্রতিবার কাশির সাথে ব্যথা হয় তাহলে নিউমোনিয়া হতে পারে, টাকাইটিস হতে পারে। আর সাডেন সিভিয়ার অনসেট, এমআইটা আগে এক্সক্লুড করে নিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে চেস্ট পেইনের ডিউরেশন, কতক্ষণ ধরে থাকছে বা কিভাবে অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর। ইউজুয়ালি যে কোনো পেইনের ক্ষেত্রে যদি আমরা জানি যে ডেভিডসনের ম্যাকলয়েডে এটা আছে যে সক্রেটিস দিয়ে যে পেইন ইভালুয়েশন করি, সেটা দিয়ে ইভালুয়েশন করে আমরা অ্যাকচুয়াল ডায়াগনোসিসে যেতে পারবো। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট, আমার ক্লাস প্রায় শেষ, আর যে একটা স্লাইড আছে সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের সাথে জড়িত আসলে এগুলো ডিরেক্টলি রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম না, বাট পেশেন্ট যখন কমপ্লেন করে আমরা তো ওভারঅল ইভালুয়েশন করি। যেমন কোনো পেশেন্ট যদি ওয়েট লস বলে, পেশেন্ট যদি বলে যে আমার অনেকদিন ধরে ওজন কমে যাচ্ছে, খেতে পারি না, তো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা অবশ্য বয়স অনুযায়ী ভ্যারি করে। ইয়াং পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা টিউবারকুলোসিসটা আগে চিন্তা করি, আর এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে ম্যালিগনেন্সি চিন্তা করি। তো ম্যালিগনেন্সি যদি পেশেন্ট বলে যে আমার ওয়েট লস হচ্ছে, খেতে পারি না, স্মোকার পেশেন্ট,
তো আমরা লাং কজটাকে চিন্তা করব বা তার লাং বঙ্কোজেনিক কার্সিনোমা চিন্তা করব। আর একটা ইয়াং পেশেন্ট এসে বলছে তা আমি খেতে পারি না, কাশি, অনেকদিন ধরে জ্বর, ওজন কমে যাচ্ছে, তো পালমোনারি টিউবারকুলোসিসটা চিন্তা করব, ঠিক আছে? আর ব্রঙ্কাইটিস বলবে যে ছোটবেলা থেকেই তার অনেকদিন ধরে কাশি, সারা বছরই অসুস্থ থাকে, কাশি হয়, কোরাটিভ কফ হয়, পেশেন্টের ওজন বাড়ছে না, ওজন এরকমই থাকে, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কাইটিসটা চিন্তা করব, ঠিক আছে? সো ওয়েট লস দিয়ে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ রেসপিরেটরি সিস্টেমের কিছু প্রবলেম আইডেন্টিফিকেশন করতে পারি। নেক্সট আসি চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে ইউজুয়ালি আমরা এটা ক্লিনিক্যাল পরীক্ষা এটা আসে না, এটা আমি আইসিইউ হিসেবে দেখাচ্ছি, কারণ আইসিইউতে যখন আমাদের একটা পেশেন্ট চলে আসে আমরা সাথে সাথে এক্সরেটা করে ফেলতে পারি পোর্টেবল। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে কাশির কারণগুলো যখন ইভালুয়েশন করি তো চেস্ট এক্সরেটা আমরা দেখে ডায়াগনোসিস করতে পারি। আমার এই ক্লাসে চেস্ট এক্সরে দেখানোর কথা না, তারপর দেখানোর উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের যদি ক্লিনিক্যালি সায়েন্স সিমটম এক্সামিনেশনের পরে যখন ইনভেস্টিগেশনে যাব আমরা যেন প্রথমেই আমরা এক্সরেটাকে হাইলাইট করি। যেহেতু রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে। কাজে চেস্ট এক্সরেটা আমাদেরকে হাইলাইট করতেই হবে। যদি পরীক্ষার সময় লং কেসে বলা হয়, এক্সামিনেশন সিস্টেম করার পর ইনভেস্টিগেশন বলার আগে আমরা রেসপিরেটরি সিস্টেমের জন্য ডায়াগনোসিস কনফার্ম করার জন্য প্রথমে চেস্ট এক্সরে যাতে কোনোভাবেই মিস না হয়। এটা আজকে দেখিয়েছি, কারণ কিছুদিন আগে যে মক টেস্ট হচ্ছে আমাদের স্টুডেন্টদের, তো সেখানে দেখা যায় যে কি ইনভেস্টিগেশন করবা, এক্সরে পেশেন্ট রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম নিয়ে আসছে, চেস্ট এক্সরে খবর নেই। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি আজকে আমার ক্লাস প্রায় শেষ, আমি শেষ করে দিব। তো এখানে আসলে কেউ কোনো কোশ্চেন করছে কিনা তাও বুঝতে পারছি না। আসলে আজকের ক্লাসটা বোথ আন্ডারগ্রেড অ্যান্ড পোস্ট গ্রেড সবার জন্য ইম্পর্টেন্ট। পোস্ট গ্রেডের জন্য হয়তো মনে হতে পারে যেগুলো তো আমরা জানি, হ্যাঁ আসলে আমরা সবাই সব কিছু জানি, কিন্তু একটু সিস্টেমিক ওয়েতে চিন্তা করে যদি একটু পড়ি সেক্ষেত্রে অ্যাটলিস্ট লং টেস্টে ডায়াগনোসিসটা ভুল হবে না। কারণ অনেকে বলে লং টেস্ট ডায়াগনোসিস করতে পারি নাই, এই কথাটা আসলে হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এই কথাটা মানে অনেক সময় এখন আমার হয়তো মনে হচ্ছে কথাটা আসলে কতটা সঠিক। হ্যাঁ অবশ্যই সঠিক, জুনিয়র লেভেল আমি নিজেও হয়তো অত পারতাম না, কিন্তু হিস্ট্রি যদি ভালো মতো নিতে পারি অবশ্যই আমরা একটু কেয়ারফুল থাকলে আমরা প্রফেশনাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারবো। এবং সেটা পড়ার সিস্টেম হচ্ছে প্রতিটা সিস্টেম যখন পড়বো সেই সিস্টেমের ইনিশিয়াল ডেফিনিশন, পুরো ডেফিনিশন পরীক্ষার আগে কেউ পড়তে পারে না। প্রতিটা সিস্টেমের যদি শুরুর দিকে যে 2-3টা পেজ, মানে প্রথমে যেটা মানুষের ছবি দিয়ে সিমটমগুলো দেখা, এক্সামিনেশন দেওয়া, তারপর যে সিমটমগুলো দেওয়া আছে, ইনভেস্টিগেশনগুলো দেওয়া আছে, এই প্রথম 2-3টা পেজ যদি অ্যাটলিস্ট আমরা ডেফিনিশন থেকে পড়ি সেক্ষেত্রে আমাদের লং কেস শর্ট কেসে প্রবলেম হবে না, ঠিক আছে? কারণ লং কেস শর্ট কেস ওইখান থেকেই আসে তো, তাই না? সিমটম থেকেই তো আমরা আস্তে আস্তে ডিপে ঢুকি। যে কাশি আছে, ঠিক আছে, কাশি তো আমার রেসপিরেটরি সিস্টেমের লং কেস। পেশেন্টের শ্বাসকষ্ট আছে, তার মানে এটা রেসপিরেটরি সিস্টেমের লং কেস হতে পারে, কার্ডিয়াক কেসও হতে পারে। সো হিস্ট্রি এবং symptom analysis is very important to diagnose a long case or short case, ঠিক আছে? আচ্ছা, আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলের কেউ যদি থাকে, আমার ক্লাস শেষ, তোমাদের কি কোনো কিছু বলার আছে কিনা সেক্ষেত্রে বলতে পারো। সে একটু নেটওয়ার্কও ডিস্টার্ব করছে। থ্যাংক ইউ, তাহলে ক্লাসটা শেষ করছি।